নিম্নলিখিত কোন মৌলটিতে নিউট্রন থাকে না? একদম বেসিক একটা এমসিকিউ, কোন মৌলটিতে নিউট্রন নেই? ওকে, আচ্ছা এটার উত্তর তোমরা প্রথমে পজ করে নিজেরা ভাবার চেষ্টা করবে, তারপরে আমার অ্যান্সারটা দেখবে। এটার উত্তর অনেকেই হয়তো দিয়েছো, দ্যাট ইজ হাইড্রোজেন। হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন থাকে না। ওকে, কিন্তু এখানে বেশ কিছু জিনিস আমি বলে দিতে চাই আরো, সেটা হচ্ছে যে যেটা তোমাদের এই টপিকটা থেকে উত্তরগুলো করতে তোমাদেরকে হেল্প করবে, সেটা হচ্ছে যে তোমাদের প্রথমত আমাদের যে 118টা মৌল আছে, তোমরা সবাই জানো, আমি এখানে লিখে দিচ্ছি যে টোটাল মৌল, আমরা পর্যায় সারণীতে যে টোটাল মৌল দেখতে পাই বা আমাদের যতগুলো মৌল আছে সেটা হচ্ছে কত? 118টা। এই 118টার মধ্যে অন্তত পক্ষে প্রথম 20টা, যদি পারো প্রথম 30টা, ঠিক আছে, প্রথম 20টা অ্যাটলিস্ট তাদের অ্যাটমিক নাম্বার এবং তার সাথে সাথে অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা যেটাকে আমরা বলতে পারি যে প্রোটন সংখ্যা। ওকে, প্রোটন সংখ্যা যতগুলো প্রোটন আছে, ঠিক আছে, সেই সংখ্যাটাকে আমরা বলছি অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা। এবং মাস নাম্বার, যেটাকে আমরা অ্যাকচুয়ালি মাস নাম্বার কেন নাম দিয়েছি, বিকজ এটাই ওই পরমাণুটার কত মাস হবে সেটা ডিসাইড করে দেয় এই নাম্বারটা, ঠিক আছে। এখন একটা পরমাণুর মধ্যে কি কি থাকে? ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, কিন্তু মাস কে ডিটারমাইন করে? মাস ডিটারমাইন করে শুধুমাত্র প্রোটন এবং নিউট্রন, বিকজ ইলেকট্রনের ভর এই প্রোটন এবং নিউট্রনের ভর থেকে অনেক কম। প্রায় বলতে গেলে আমরা দেখব যে ইলেকট্রনের ভর প্রোটন বা নিউট্রনের ভরের 1/1837 গুণ, 1/1837 গুণ, বা আমরা বলতে পারি যে ইলেকট্রনের ভরের থেকে প্রোটনের ভর প্রায় 1837 গুণ বেশি। তাই ইলেকট্রনের ভর অত্যন্ত নগণ্য। তাই পরমাণুর ভর মেজার করার সময় আমরা ইলেকট্রনের ভরকে নগণ্য বা শূন্য হিসেবে ধরি। আর এই কারণেই ভর পরিমাপ করার জন্য আমাদের দরকার হয় শুধুমাত্র প্রোটন এবং নিউট্রনের সংখ্যা। তাই মাস নাম্বার এটা বেসিক্যালি প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। ওকে, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, এটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা কেমন। ওকে, আচ্ছা তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে অ্যাটমিক নাম্বার হচ্ছে প্রোটন সংখ্যা এবং মাস নাম্বার হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা কোনো একটা পরমাণুর মধ্যে। এবার তোমাদের করণীয় কি হবে? তোমাদের কাজ হবে এক্সামের পারপাসের জন্য অন্ততপক্ষে 1 থেকে 20 অবধি প্রত্যেকটা মৌলের অ্যাটমিক নাম্বার এবং তার সাথে সাথে মাস নাম্বার, এই দুটো তোমাদের মুখস্থ করতে হবে, একদম মুখস্থ করতে হবে। যদি মুখস্থ করে নাও তাহলে কোনো একটা পরমাণু তোমাকে দিলে তার ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংখ্যা বলাটা খুব একটা তোমাদের জন্য কঠিন হবে না। আমি এখানে একদমই তোমাদের লিখে দিচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা সহজ হবে। যেমন ধরো আমি যদি লিখি যে ফার্স্ট আমাদের অ্যাটমিক নাম্বার 1, মানে একটা প্রোটন আছে কোথায়? হাইড্রোজেনে। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1 এবং এর মাস নাম্বার যদি আমি লিখি, জেনারেলি এইভাবে লেখা হয়ে থাকে, ওপরে মাস নাম্বার নিচে অ্যাটমিক নাম্বার, এর মাস নাম্বারও কিন্তু 1, ঠিক আছে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে দিস ইজ নাম্বার অফ প্রোটন অ্যান্ড এটা হচ্ছে নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন। এখন দেখো প্রোটন প্লাস নিউট্রন মিলে 1, তার মানে এখানে অ্যাকচুয়ালি কোনো নিউট্রনই নেই। হাইড্রোজেনের যে মেন আইসোটোপটা আছে, হাইড্রোজেন মৌলটা, আমি জেনারেল যে হাইড্রোজেন মৌল আমাদের প্রকৃতিতে সব থেকে বেশি পরিমাণে বিদ্যমান, হাইড্রোজেনের যদিও আরো দুটো আইসোটোপ প্রেজেন্ট রয়েছে, বাট মেন যেটা আমাদের প্রকৃতিতে সব থেকে বেশি থাকে, তার মধ্যে তার মাস নাম্বার হচ্ছে 1। এই মাস নাম্বার 1টা এলো থেকে মাস নাম্বার 1 শুধুমাত্র একটা প্রোটন থাকার জন্যই, কোনো নিউট্রন নেই। হাইড্রোজেনের পরেই আমি চলে আসি হিলিয়াম। হিলিয়ামের যদি আমরা দেখি দুটো প্রোটন, অবশ্যই অ্যাটমিক নাম্বার 2 এবং মাস নাম্বার হচ্ছে 4। মাস নাম্বার 4 দেখে আমরা কি বুঝবো? যে প্রোটন দুটো এবং নিউট্রন দুটো। ওকে, হিলিয়াম গেল। তারপরে আসি লিথিয়াম, হচ্ছে 3 নম্বর। 3 নম্বর মানে অ্যাটমিক নাম্বার 3, তার মানে 3টে প্রোটন আছে বা 3টে ইলেকট্রন আছে। যদি এটা কোনো চার্জ বহন না করে বা যদি এটা অ্যানায়ন বা ক্যাটায়ন কিছু না হয়ে থাকে, তাহলে প্রোটন আর নিউট্রন সংখ্যা, প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা থাকবে সেম। ওকে, এবারে দেখো সব থেকে ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে লিথিয়ামের
লিথিয়ামের যে মাস নাম্বার দ্যাট ইজ 7। ভালো করে বুঝবে, সাধারণত আমাদের একটা কনসেপ্ট থাকে যে যতগুলো প্রোটন ঠিক ততগুলোই নিউট্রন থাকে। যেমনটা হিলিয়ামে তোমরা দেখতে পাচ্ছ, হিলিয়ামে 2টো প্রোটন এবং মাস নাম্বার 4 মানে 2টো প্রোটন এবং 2টো নিউট্রন। 2টো প্রোটন আমি এখানে লিখেও দিলাম, 2টো প্রোটন এবং 2টো নিউট্রন, এই মিলে টোটাল 4। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে তোমরা যদি দেখো যে 3টে প্রোটন আছে, কিন্তু এখানে মাস নাম্বার কত 7, তার মানে 4টে নিউট্রন আছে। তাহলে কখনো কখনো এমনটা নাও হতে পারে যে প্রোটন আর নিউট্রন সংখ্যা সমান, এরকমটা নাও হতে পারে। এবার অনেকে বলবে স্যার এটা কি এক্সেপশন, রুলস ব্রেক করছে? একদমই তাই, রুলস ব্রেক করছে। দেখো কেমিস্ট্রিতে রুলস তৈরি হয়েছে আফটার দ্য ডিসকভারি অফ এলিমেন্ট। এলিমেন্ট তো আর মানুষ তৈরি করেনি, এলিমেন্ট গুলো অলরেডি পৃথিবীতে বিদ্যমান ছিল, তার ক্যারেক্টারিস্টিক গুলো দেখে রুলস তৈরি করা হয়েছে। এবং সেই রুলস এর বাইরে কিছু কিছু মৌলের আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু মৌলের ক্যারেক্টারিস্টিক্স রয়ে গেছে। তো এমনটা নয় যে যে স্যার এটা নিয়ম বিরুদ্ধ হলো কেন, দিস ইজ ন্যাচারাল, এটা নেচারে রয়েছে এইরকম ভাবেই। ওকে, সো লিথিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 7 হয়ে যাচ্ছে তোমার মাস নাম্বার, যদিও এটা হওয়ার কথা ছিল 3 + 3 6, কিন্তু 7। ওকে, আচ্ছা, একই রকম ভাবে বেরিলিয়ামের ক্ষেত্রে চলে আসি। বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার 4, তো স্বভাবতই তোমাদের মনে হতে পারে যে 8 হচ্ছে মাস নাম্বার, হবে 4 + 4, কিন্তু না, এর হচ্ছে 9। তার মানে 4টে প্রোটন আছে এবং 5টা নিউট্রন আছে। ওকে, তাহলে এই দুটো তোমাদের এই দুটো লিথিয়াম এবং বেরিলিয়াম, এগুলো একটুখানি সিরিয়াসলি পড়তে হবে। এবারে আসি বোরন। বোরনের ক্ষেত্রেও আমরা দেখব যে 5, কিন্তু এখানে হচ্ছে 11। ওকে, তাহলে এটাও আমাদের ওই যে আমাদের ধারণা সেটা থেকে বেরিয়ে যাচ্ছে। কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন, এর পরেই রয়েছে কার্বন হচ্ছে 6 নম্বর, মানে 6টা প্রোটন এবং 12 হচ্ছে মাস নাম্বার। তো এটা আমাদের ওই চেনার মধ্যেই রয়েছে। নাইট্রোজেনের ক্ষেত্রেও 7 14, অক্সিজেনের ক্ষেত্রেও 8 16, এগুলো কিন্তু আমাদের ওই চেনা নিয়মের মধ্যেই পড়ে যাচ্ছে। ওকে, কিন্তু আমরা চলে আসি ফ্লুরিনের ক্ষেত্রে। ফ্লুরিনের ক্ষেত্রে 9, কিন্তু এখানে 9 9 18 জায়গায় 9 9 19। ওকে, এবারে আসি নিষ্ক্রিয় গ্যাস দ্যাট ইজ নিয়ন। নিয়নের ক্ষেত্রে 10টা, নিয়নের ক্ষেত্রে 10টা, কিন্তু মাস নাম্বার 20টা। ওকে, মাস নাম্বার 20, তো এটাও চেনা নিয়মের মধ্যেই। বাট আমাদের চলে আসে এগেন সোডিয়াম, কিন্তু এই নিয়মের বাইরে চলে যাচ্ছে, দ্যাট ইজ 23 মাস নাম্বার। ওকে, এরপরে চলে আসি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 12, কিন্তু এর ক্ষেত্রে আমরা দেখব যে মাস নাম্বার হচ্ছে 24, অতএব এটাও নিয়মের মধ্যে থাকছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 13, কিন্তু মাস নাম্বার 13 26 জায়গায় 27। এরপরে আসি সিলিকন। সিলিকনের জায়গায় 14 এবং 28। ওকে, 14 এবং 28। ফসফরাসে চলে আসি। ফসফরাসের 15 15 15 30 এর জায়গায় 31। ওকে, আচ্ছা, সালফারের জায়গায় চলে আসি। সালফারের হচ্ছে 10, সালফারের হচ্ছে 16, এবং এটা হচ্ছে মাস নাম্বার হচ্ছে 32। ওকে, ক্লোরিন ভেরি মাচ ইম্পর্টেন্ট। ক্লোরিনের আমরা দেখতে পাবো 17, কিন্তু তোমার মাস নাম্বার হচ্ছে 35। ওকে, এবং আরো একটা নিষ্ক্রিয় গ্যাস দ্যাট ইজ আর্গন। আর্গনের ক্ষেত্রে 18, কিন্তু এটা হচ্ছে 40, ভেরি মাচ ইম্পর্টেন্ট। 18 36 এর জায়গায় আরো 4 বেশি, দ্যাট ইজ 40। অতএব আর্গনের ক্ষেত্রে আমরা যদি বলি নাম্বার অফ প্রোটন হচ্ছে যে 18, কিন্তু নাম্বার অফ নিউট্রনের কথায় চলে আসি, নাম্বার অফ নিউট্রন অবশ্যই কত হবে? 22 হবে। 22 খানা নিউট্রন আছে, 4 খানা নিউট্রন এক্সট্রা আছে। ওকে, আর্গনের ক্ষেত্রে। নাও কামস পটাশিয়াম। পটাশিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 19 এবং 39 হচ্ছে মাস নাম্বার। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 20 এবং 40। এবার একটা জিনিস দেখার চেষ্টা করো যে তোমার ক্যালসিয়াম এবং আর্গন এই দুটোর ক্ষেত্রেই তোমরা যদি খেয়াল করো মাস নাম্বারটা 40। তাহলে এমন কিছু কিছু রয়েছে যাদের মাস নাম্বারটা সেম হয়ে গেছে। ক্যালসিয়াম এবং আর্গনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাস নাম্বার সেম। তো মাস নাম্বার যদি সেম হয়ে যায়, এই ধরনের অ্যাটমগুলোকে আমরা বলে থাকি আইসোবার। আমি আসবো এর পরে এক্সাম্পলে। আইসোবার একটা খুবই গুরুত্বপূর্ণ, যার মাস নাম্বারটা হয়েছে সেম। তো অ্যাটলিস্ট এই 20 অবধি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তার অ্যাটমিক নাম্বার প্লাস মাস নাম্বার দুটোই মনে রাখতে হবে। এখানে একটা জিনিস লক্ষণীয়, তোমরা যদি পড়ার সময় পড়বে যখন, তোমরা এইভাবে রিলেট করে পড়তে পারো যে যেগুলো আমাদের অ্যাটমিক নাম্বার, যেগুলোর অ্যাটমিক নাম্বার তোমার আছে অড নাম্বার, অড মানে বিজোড় সংখ্যা, যেমন ধরো লিথিয়াম, ওকে, যেমন ধরো বোরন,
যেমন ধরো এক্সেপ্ট নাইট্রোজেন ছাড়া, যেমন ধরো ফ্লুরিন, ওকে, যেমন ধরো সোডিয়াম, ওকে, যেমন ধরো অ্যালুমিনিয়াম, যেমন ধরো ফসফরাস, যেমন ধরো ক্লোরিন, ওকে, যেমন ধরো সাপোজ পটাশিয়াম। এইগুলো যেগুলো অড নাম্বার সেগুলোর ক্ষেত্রেই দেখো এইটা আমাদের জানা নিয়মের বাইরে, মানে একটা করে মাস নাম্বার বেশি। এর মধ্যে কিছু কিছু এক্সেপশন আছে, যেমন ফার্স্ট এক্সেপশনের কথাই যদি আসি, তাহলে সেটা জোড় সংখ্যা হয়েও এক্সেপশন শো করছে। সেটা কোনটা? সেটা হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়াম 4 কিন্তু 9, এটা জোড় সংখ্যা হয়েও কিন্তু এই ধর্মটা শো করছে, 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর এক্সেপশন যদি বলি, সেটা হচ্ছে একদমই একটা বড় এক্সেপশন, দ্যাট ইজ আর্গন। আর্গনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো একবারে 4টে নিউট্রন বেশি। ঠিক আছে, আর একটা এক্সেপশনের কথায় আসি, হাইড্রোজেন, যেটা প্রথমেই আছে হাইড্রোজেন, এটার মধ্যে কোনো নিউট্রনই নেই, দ্যাটস ওয়াই ইট ইজ এ এক্সেপশন। তো মোটামুটি এগুলো ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো ওই আমাদের জানা নিয়মের মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে। সো দ্যাটস অল অ্যাবাউট মাস নাম্বার। মাস নাম্বার বলতে গেলে আমাদের প্রোটন এবং নিউট্রনের সংখ্যা চলে আসে, বিশেষ করে মাস নাম্বারটা আমাদের দরকার পড়বে নিউট্রনের সংখ্যাটা বলার জন্য, কারেক্ট? তাহলে দেখো আমরা বুঝতেই পারছি যে হাইড্রোজেন এমন একটা মৌল যার মধ্যে কোনো নিউট্রন নেই। সো দিস ইজ দ্য অ্যান্সার, হাইড্রোজেন উইল বি দ্য কারেক্ট। এখানে আরেকটা জিনিস বলে রাখি যে প্রকৃতিতে হাইড্রোজেন অ্যাকচুয়ালি 3 ধরনের হাইড্রোজেন বিদ্যমান, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি যেটা প্রেজেন্ট, যেটা সম্পর্কে আমরা সবাই জানি, এটা হচ্ছে যার অ্যাটমিক নাম্বার 1 এবং মাস নাম্বার 1, এর মধ্যে কোনো নিউট্রন নেই। কিন্তু প্রকৃতিতে আরো 2 ধরনের হাইড্রোজেন রয়েছে। হাইড্রোজেন যেহেতু বলছি সবারই অ্যাটমিক নাম্বার 1 হবে, কারণ অ্যাটমিক নাম্বার 1 মানে প্রোটন একটা ফাঁকা মানেই সেটা হাইড্রোজেন। ঠিক আছে, প্রোটন যখনই চেঞ্জ হবে সেটা অন্য কোনো মৌলে কনভার্ট হয়ে যেতে পারে। এখন হঠাৎ করে হাইড্রোজেনটা একটা প্রোটন আছে, ওর মধ্যে যদি আরো একটা প্রোটন ঢুকে যায় কোনো রকম ভাবে, তাহলে সেটা হাইড্রোজেন আর থাকবে না, সেটা হিলিয়ামে পরিণত হয়ে যাবে। সেটা তার মধ্যে আর হাইড্রোজেনের ধর্ম থাকবে না, সেটা তখন হিলিয়ামের ধর্ম তখন শো করতে থাকবে। সো অ্যাটমিক নাম্বার 1 মানে দ্যাট ইজ ডেফিনেটলি হাইড্রোজেন। কিন্তু এই যে 3 ধরনের হাইড্রোজেন আছে, এদের 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 পার্থক্যটা কোথায়? এদের পার্থক্যটা হচ্ছে মাস নাম্বারে। একজনের 1, একজনের 2, একজনের 3, এই 3 ধরনেরই হাইড্রোজেন প্রকৃতিতে বিদ্যমান। তার মধ্যে সব থেকে বেশি যদি 99% ওপর আমরা যদি দেখি, তাহলে এই হাইড্রোজেনটাই প্রকৃতিতে রয়েছে, বাকি দুটো খুব কম পরিমাণে রয়েছে। তো এই যে 3 ধরনের হাইড্রোজেন, 3টেই হাইড্রোজেন, কিন্তু জাস্ট মাস নাম্বারে আলাদা, অ্যাটমিক নাম্বার অবশ্যই সেম হবে, তবেই হাইড্রোজেন হবে। বারবার এই কথাটা আমি বলছি তোমাদেরকে, যাতে তোমাদের মনে থাকে। এই 3 ধরনের যে হাইড্রোজেন রয়েছে, এদেরকে একসাথে আমরা বলতে পারি আইসোটোপ। কি বলতে পারি? আইসোটোপ। হাইড্রোজেনের আইসোটোপ গুলোর কিছু নামও আছে। এই যে প্রথম হাইড্রোজেনটা যেটা সব থেকে বেশি পাওয়া যায়, এটাকে বলা হয় প্রোটিয়াম। দ্বিতীয়টাকে বলা হয় ডিউটেরিয়াম, এবং তৃতীয়টাকে বলা হয় ট্রিটিয়াম। 3 মাস নাম্বারের জন্য বলা হয়ে থাকে ট্রিটিয়াম। ওকে, তো এই 3টে আইসোটোপের নামও তোমাদের মনে রাখতে হবে, এবং ওদের মধ্যে কতগুলো প্রোটন বা নিউট্রন থাকতে পারে সেটা তোমরা এই মাস নাম্বার দেখেই কিন্তু কনসিডার করতে পারবে। দ্যাটস অল অ্যাবাউট দিস কোশ্চেন। যা যা ইনফরমেশন জানার ছিল তোমরা জেনে গেছো। এবার নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, কোনটি ঋণাত্মক আধান বহন করে? কোনটি ঋণাত্মক আধান বহন করে? এক্স রে, আলফা কণা, বিটা কণা না গামা রাশি? এখান থেকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ধারণা আমাদের আজকে তৈরি হবে, যেগুলো আমাদের জানা দরকার। ঠিক আছে, অবশ্যই এটা তোমরা উত্তর করো। এটার উত্তর অবশ্যই হবে বিটা কণা। বিটা কণা ঋণাত্মক আধান বহন করে। কিন্তু এইটুকুতেই আমরা থামবো না, আমরা আরো এদের সম্পর্কে ডিটেলে জানবো। প্রত্যেকটা অপশন সম্পর্কে আমরা ডিটেলে জানার চেষ্টা করবো, এবং ওখান থেকে যে প্রশ্নগুলো তৈরি হতে পারে সেগুলো আমরা এক এক করে বলার চেষ্টা করব। ফার্স্ট আসি এক্স-রে। এক্স-রে সম্পর্কে আসি। এক্স-রে, এটা বেসিক্যালি এক্স-রে কি জিনিস? এক্স-রে হচ্ছে আমাদের যতগুলো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, মনে রাখতে হবে যতগুলো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রে আছে। ইলেকট্রোম্যাগনেটিক রে কতগুলো আছে? স্যার যদি বলেন যে সব থেকে গুরুত্বপূর্ণ ইলেকট্রোম্যাগনেটিক রে, দ্যাট ইজ ভিজিবল লাইট। ভিজিবল লাইট মানে যে লাইটটা আমরা দেখতে পাচ্ছি সূর্য থেকে যেটা আসছে, বা ঘরে আমাদের যে লাইট দেখতে পাচ্ছি,
যেটার মাধ্যমে আমরা আমাদের চারিদিকে সবকিছুকে দেখতে পাচ্ছি, দিস ইজ লাইট, এবং লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রে। ওকে, লাইটটা কি না একটা তরঙ্গ, কি তরঙ্গ? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তবে লাইট ডুয়েল নেচার শো করে, মানে এটা যেমন ভাবে একটা ওয়েভ, তার সাথে সাথে এটা একটা পার্টিকেলও বলা যায়। ঠিক আছে, আমরা দেখব যে এটা আমরা হাইজেনবার্গের যে নীতি আছে সে অনুযায়ী দেখতে পাই যে যে কোনো ক্ষুদ্র বস্তুকণা দুটো ধর্মই শো করতে পারে, তার ওয়েভ নেচারও শো করতে পারে, তার পার্টিকেল নেচারও শো করতে পারে। তো লাইট যেমন ভাবে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তেমনি লাইট তৈরি হয় কিছু কণা দিয়ে, যেগুলোকে আমরা নাম দিয়েছি ফোটন কণা। ওকে, তার মধ্যে কিছু এনার্জি রয়েছে ফোটন কণার মধ্যে। লাইট ছাড়াও আরো বেশ কিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রয়েছে, সেগুলো কি কি আমরা জেনে নিই। সেগুলো হচ্ছে, আমরা এই শর্টে মনে রাখবো GX UVIMR, এই টার্মটা মনে রাখবো, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, যার মধ্যে ভিটাই হচ্ছে ভিজিবল লাইট। ওকে, ইউটা হচ্ছে ইউভি রে। ওকে, জিটা হচ্ছে গামা রে, গামা। ওকে, এক্সটা হচ্ছে এক্স রে। ওকে, আইটা হচ্ছে ইনফ্রারেড। ওকে, রেড। ওকে, আমরা বলতে পারি যে তোমার এইটা রেড নাম থেকে ইনফ্রারেড কেন এসেছে, বিকজ যে লাল আলো আছে, লাল আলোর যে তরঙ্গ বা যে কম্পাঙ্ক, তার থেকে একটুখানি কম কম্পাঙ্ক এখানে রয়েছে, যেহেতু লাল আলোর দিকে এটা রয়েছে, দ্যাটস ওয়াই ইনফ্রারেড। এরপরে আমরা নাম দেব মাইক্রোওয়েভ, এবং লাস্ট যেটা রয়েছে দ্যাট ইজ রেডিও ওয়েভ। ওকে, রেডিও ওয়েভ। সো দিজ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবাই খাতায় নোট ডাউন করবে কিন্তু, কারণ পুরোটা হয়তো স্লাইডে তোমরা পাবে না, তাই নোট ডাউন অবশ্যই করে নেবে রেকর্ডিংটা দেখে। এই যে সবকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, এদের সবার মধ্যে একটাই জিনিস কমন, all have same speed, এদের সবার কিন্তু স্পিড সেম স্পিড, এদের সবার স্পিড কিন্তু সেম। স্পিড মানে এই যে যায়, সেটা বাতাসের মধ্যে দিয়ে হোক, সেটা কোনো ভ্যাকিউমের মধ্যে দিয়ে হোক, সেটা কোনো কাঁচের মধ্যে দিয়ে হোক, জলের মধ্যে দিয়ে হোক, এরা সবাই একই স্পিডে যায়। আমরা আলোকে দেখতে পাই, কিন্তু বাকিগুলো আমাদের চোখে ভিজিবল হয় না। ইউভি রে বলো, এক্স রে বলো, গামা বলো, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এরা আমাদের চোখে ভিজিবল হয় না, শুধুমাত্র এই মাঝেরটাই ভিজিবল হয়। কিন্তু এরা সবাই একই স্পিডে যায়, মানে লাইট যা স্পিডে যায়, এক্স রেও একই স্পিডে যায়, গামারেও একই স্পিডে যায়। এবং এদের শূন্য মাধ্যমে যদি গতিবেগের কথা বলি, অত্যন্ত হাই ভেলোসিটি, যে গতিবেগে কেউ যেতে পারে না, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই গতিবেগে যায় হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলো। এবার দেখো এইখানে এই যে সিকোয়েন্সটা লেখা রয়েছে GXUVIMR, এই যে সিকোয়েন্সটা লেখা আছে, একদম এই সিকোয়েন্সই তোমাদের মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ এই সিকোয়েন্স থেকেই তোমরা পেয়ে যাবে যে এগুলোর মধ্যে কোনটার ফ্রিকোয়েন্সি বেশি এবং কোনটার ফ্রিকোয়েন্সি কম। ওকে, এগুলোর মধ্যে কোনটার ফ্রিকোয়েন্সি বেশি এবং কোনটার ফ্রিকোয়েন্সি কম, এটা তোমরা এই সিকোয়েন্স থেকেই পেয়ে যাবে। এই সিকোয়েন্স থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে একদম বাঁ দিকে যারা রয়েছে এদের ফ্রিকোয়েন্সি বেশি। ফ্রিকোয়েন্সি আমরা দেখব, যদি বড় থেকে ছোট বলি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক ধীরে ধীরে কমছে, বাড়া থেকে ধীরে ধীরে কমছে, আমরা দেখবো এই দিকে। তার মানে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি গামা, তারপরে এক্স রে, তারপরে ইউভি, এবং ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি কমছে। ওকে, কম্পাঙ্ক। এবং কম্পাঙ্কর সাথে সাথে আমরা আরো একটা টার্ম এখানে যোগ করতে পারি, দ্যাট ইজ এনার্জি। যত বেশি কম্পাঙ্ক হয় এনার্জিও তত বেশি হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলোর যদি আমরা দিকে তাকাই, তাহলে সব থেকে বেশি এনার্জি গামা, তারপরে এক্স রে, তারপরে ইউভি,
তারপরে ভিজিবল লাইট, তারপরে ইনফ্রারেড, তারপরে মাইক্রোওয়েভ এবং তারপরে রেডিও ওয়েভ। এবং ঠিক উল্টো জিনিসটা হচ্ছে ওয়েভ লেংথের বা ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো তো তরঙ্গ সবই, তো এতে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তো ঠিক উল্টো ঘটনাটা আমরা দেখতে পাবো তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের হোল্ড করবে, ঠিক উল্টোটা, মানে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য রেডিও ওয়েভের, তারপরে ধীরে ধীরে নামছে। তাহলে এর মধ্যে আমরা যদি দেখি ওপরে যে চারটে অপশন আছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে এক্স রে, যেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। নাম্বার 2 হচ্ছে গামা রে, এটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই দুটোই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যদি এক্স রে এবং গামা রের মধ্যে তুলনা করি, গামা রের ফ্রিকোয়েন্সি অনেক বেশি এক্স রে থেকে, গামা রের ফ্রিকোয়েন্সি বেশি এক্স রে থেকে, ফ্রিকোয়েন্সি বেশি হয় গামা রের, এনার্জিও বেশি এক্স রে থেকে। যদি ভেদন ক্ষমতার কথা বলি, যার এনার্জি বেশি থাকবে সেটা আরো বেশি ভেদন করতে পারবে, তো ভেদন ক্ষমতা অনুযায়ীও গামা রে এক্স রে থেকে কিন্তু অনেক বেশি, গামা রে ভেদন ক্ষমতাও বেশি। তো আশা করি এই পুরো যে স্লাইডটা এটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এই পুরো স্লাইডটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে বলি যে নাও হোয়াট ইজ এক্স রে সম্পর্কে আমরা অবশ্যই, যেটা ফার্স্ট পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব, যে এক্স রে ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ফার্স্ট কথা। দ্বিতীয় নম্বর কথা, এক্স রে সম্পর্কে যেটা তোমাদের জানতে হবে যে এর তাহলে ওয়েভ লেংথ কত। তো মনে রাখতে হবে এক্স রে ওয়েভ লেংথ মোটামুটি 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার অবধি এর ওয়েভ লেংথ হতে পারে। তাহলে আমাদের জানতে হবে এর ফ্রিকোয়েন্সি কত, কম্পাঙ্ক কত। স্যার এর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হচ্ছে 3 × 10⁹ হার্জ থেকে শুরু করে 3 × 10⁻16 হার্জের মধ্যে এর কম্পাঙ্ক লাই করবে। ওকে, এবারে নেক্সট প্রশ্ন আসতে পারে যে এটা কে আবিষ্কার করেছিলেন। আমরা সবাই জানি আবিষ্কারকের নামটা বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, উইলিয়াম রন্টজেন। এর আবিষ্কর্তা হচ্ছে উইলিয়াম রন্টজেন। ওকে, রন্টজেন। এবং কত সালে আবিষ্কার করেছিলেন? 1895 সালে তিনি আবিষ্কার করেছিলেন এবং এর জন্য তিনি 1901-এ নোবেল প্রাইজও পান। নোবেল প্রাইজ 1901-এ। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, চলো এরপরে আমরা আসি যে এক্স রে সম্পর্কে এতগুলো পয়েন্ট আমরা জেনে নিলাম। এরপরে যে নেক্সট যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ দ্যাট ইজ আলফা কণা। এখন দেখো এই যে নেক্সট তিনটে অপশন তোমরা যদি খেয়াল করো, আলফা, বিটা এবং গামা, চলো আমরা এগুলো সম্পর্কে একটুখানি তথ্য জেনে নিই। তাহলে আমাদের এইখান থেকে আলফা, বিটা, গামা দিয়ে আসা প্রশ্নগুলোর উত্তর দিতে আমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে এই তথ্যগুলো আমরা জেনে নিই। এখন আলফা, বিটা, গামা এই তিনটে যে টার্ম, এই যে তিনটে রয়েছে, এই তিনটে আমরা কোথায় পাই? আমরা তেজস্ক্রিয়তা বলে চ্যাপ্টারটি রয়েছে, সেখানে আমরা পাই এই আলফা, বিটা এবং গামা। তার মানে দিস ইজ রিলেটেড টু রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি কি জিনিস? আমরা দেখব যে কিছু কিছু আনস্টেবল নিউক্লিয়াস আছে। আনস্টেবল নিউক্লিয়াস মানে কিছু কিছু পরমাণু যাদের নিউক্লিয়াস, আমরা জানি যে কোনো পরমাণুর ভেতরে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে কিছু সংখ্যক প্রোটন এবং কিছু সংখ্যক নিউট্রন। ওকে, আর বাইরে থাকে ইলেকট্রন। ওকে, জেনারেলি কেমিক্যাল রিয়াকশন যখন হয়, রাসায়নিক বিক্রিয়া যখন হয়, তখন এই ইলেকট্রনের আদান প্রদান চলতে থাকে দুটো মৌলের মধ্যে। ইলেকট্রনের আদান প্রদান হয় যখন কেমিক্যাল রিয়াকশন হয়, মানে ইলেকট্রন এই পরমাণু থেকে বাইরে বেরিয়ে যায়, অথবা কোনো ইলেকট্রন প্রবেশ করে, অথবা ইলেকট্রন শেয়ারিং, বিভিন্ন ধরনের যা কিছু ফেনোমেনা দেখতে পাওয়া যায় এটা ইলেকট্রন স্তরে। কিন্তু আরেক ধরনের বিক্রিয়া হয় যেটা এই নিউক্লিয়াস স্তরে আমরা দেখতে পাই। নিউক্লিয়াস খুবই ছোট, পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কিন্তু খুবই ছোট। ওকে, তো এই নিউক্লিয়াস স্তরেও আমরা দেখতে পাবো যে কিছু বিক্রিয়া হয় যেগুলোকে আমরা নিউক্লিয় বিক্রিয়া বলি। নিউক্লিয় বিক্রিয়া ছাড়া অন্য কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র ইলেকট্রনের মধ্যেই আদান প্রদান চলতে থাকে। প্রোটন, নিউট্রন এই যে ভেতরে নিউক্লিয়াসে বসে আছে, এদের মধ্যে একটা স্ট্রং নিউক্লিয়াস ফোর্স কাজ করে। এই স্ট্রং নিউক্লিয়াস ফোর্স থাকার জন্য আমরা দেখতে পাবো চট করে এখানে বিক্রিয়া করা যাবে না। এখানে বিক্রিয়া করতে গেলে হাই এনার্জি দরকার পড়বে
এগুলোকে আমরা নিউক্লিয় বিক্রিয়া বলে থাকি। ওকে, এবার কেন নিউক্লিয় বিক্রিয়া হয় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যে 118টা মৌল রয়েছে, আমি প্রথমেই বলেছি 118টা মৌলের মধ্যে কিছু কিছু মৌলের নিউক্লিয়াসের মধ্যে আইদার দেখা যায় যে নিউট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা থেকে বেশ কিছুটা বেশি, ওকে, অথবা নিউট্রন প্রোটনের মধ্যে এমনই বিকর্ষণ বল কাজ করে। আমাদের একটা কনসেপ্ট রয়েছে নিউক্লিয় বেল্ট, এগুলো সম্পর্কে আমি ডিটেলে আর যাচ্ছি না। কিছু কিছু মৌলের নিউক্লিয়াস রয়েছে দে আর আনস্টেবল, অনেক বেশি নিউট্রন হয়ে গেছে ভেতরে, যার জন্য এরা আনস্টেবল, এবং আনস্টেবল হওয়ার জন্য এরা স্বতঃস্ফূর্তভাবে এদের নিউক্লিয়াসের ভেতর থেকে বেশ কিছু কণা বাইরে বের করে। দিস ইজ নোন অ্যাজ রেডিও অ্যাক্টিভিটি। বেশ কিছু তরঙ্গ এরা বাইরে বের করে দেয়, বেশ কিছু এনার্জি এরা বাইরে বের করে দেয় ইন টার্মস অফ আলফা, বিটা অ্যান্ড গামা। তাহলে আলফা বেরোতে পারে অথবা বিটা বেরোতে পারে, দুটো একসাথে কোনোদিনও বেরোবে না, হয় আলফা নয় বিটা। এই পয়েন্টটা অবশ্যই মাথায় রাখবে, হয় আলফা নয় বিটা। তবে আলফার সাথে গামা বেরোতে পারে, বিটার সাথেও গামা বেরোতে পারে। সো দিস ইজ দ্য নিউক্লিয়ার ফেনোমেনা, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা এই যে তিন ধরনের জিনিস বেরোচ্ছে আলফা, বিটা, গামা, এটা আমরা বুঝে গেলাম। এদের চরিত্রটা একটুখানি আমরা দেখার চেষ্টা করি, এদের চরিত্রটা। ওকে, ফার্স্টে আসি আলফা কণা, তারপরে আমরা আসবো বিটা কণা, তারপরে আমরা আসবো গামা। এইগুলো সম্পর্কে গামাকে অ্যাকচুয়ালি আমরা বলবো রশ্মি, কারণ আমরা একটু আগে দেখেছি গামা ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। জেনারেলি কোন একটা পরমাণু নিউক্লিয়াস থেকে যদি দুটো প্রোটন, পরমাণু নিউক্লিয়াস থেকে যদি দুটো প্রোটন এবং দুটো নিউট্রন বেরোয়, তাহলে আমরা বলবো যে এখান থেকে অ্যাকচুয়ালি বেরিয়েছে কি, এখান থেকে বেরিয়েছে আলফা কণা। তাহলে আমরা দেখব দুটো প্রোটন এবং দুটো নিউট্রন নিয়ে তৈরি। ওকে, তাহলে দুটো প্রোটন মানে এর অ্যাটমিক নাম্বার অবশ্যই 2 হবে, দুটো প্রোটন মানে তো তাই বোঝায়। বা আমরা বলতে পারি যে চার্জ হিসেবেও এটা +2 চার্জ যুক্ত, কারণ দুটো প্রোটন তো প্লাস। আমরা একটা প্রোটনকে আমরা 1 চার্জ হিসেবে কনসিডার করতে পারি, তাহলে দুটো প্রোটন মানে +2 চার্জ যুক্ত। এবং দুটো নিউট্রন থাকা মানে টোটাল মাস, আমরা জানি যে মাস ডিসাইড হয় প্রোটন এবং নিউট্রনের ভর দিয়ে, আমরা অলমোস্ট দেখবো প্রোটন আর নিউট্রনের ভর প্রায় সমান। তাই দুটো প্রোটন এবং দুটো নিউট্রন মিলে মোট 4 ভর আমি কনসিডার করতে পারি। তো আলফা কণার যদি ভর বলা হয় তাহলে 4 একক বা 4 AMU বলতে পারি, 4 AMU, এবং চার্জ হচ্ছে +2। আলফা কণার চার্জ কত? +2। তাহলে এই যে এখানে প্রশ্ন ছিল কোনটি ঋণাত্মক আদান বহন করে, তাহলে আলফা কণা অবশ্যই ঋণাত্মক আদান বহন করে না। আর এক্স রেও কোনো আধান বহন করে না, এক্স রে হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটার কথা আমি অলরেডি বলেছি। ওকে, আলফা কণা, যদি আলফা কণার ভর বলা হয় তাহলে 4 একক বলতে হবে। আমরা যদি দেখি যে হিলিয়াম পরমাণুর মধ্যে কি কি থাকে, স্যার একটু আগেই পড়লাম, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, তার মানে দুটো প্রোটন, এবং মাস নাম্বার হচ্ছে 4, তার মানে দুটো নিউট্রন থাকে টোটাল, এবং বাইরে দুটো ইলেকট্রন থাকে। এখন এই যে হিলিয়াম পরমাণুটা রয়েছে, এই হিলিয়াম পরমাণুটা থেকে যদি আমি দুটো ইলেকট্রনকে বার করে দিই, তাহলে যেটা পড়ে থাকে দ্যাট ইজ অনলি একটা নিউক্লিয়াস, এটা আমি হিলিয়াম নিউক্লিয়াস বলতে পারি। নাও দিস হিলিয়াম নিউক্লিয়াস হ্যাজ 2 প্রোটন অ্যান্ড 2 নিউট্রন। দেখো হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যেও দুটো প্রোটন দুটো নিউট্রন আছে, তো হিলিয়াম নিউক্লিয়াস এবং আলফা কণা দে আর আইডেন্টিক্যাল। তার মানে হিলিয়ামের ক্ষেত্রে আমরা +2e4 আমরা বলতে পারি। ক্লিয়ার হয়েছে? তো দিস ইজ দ্য থিং, আমরা আলফা কণাকে হিলিয়াম নিউক্লিয়াসও বলতে পারি, +2e4 বলতে পারি। ঠিক আছে, বেশ। এবার আসি যে আলফা কণা যখন কোনো একটা মৌল থেকে যখন আলফা কণা বেরোচ্ছে, তাহলে মৌলটার মধ্যে কি পরিবর্তন হচ্ছে এটা আমরা দেখার চেষ্টা করি। কোন একটা মৌল ধরো, আমি একটা উদাহরণ নিচ্ছি, ধরো X92 অ্যাটমিক নাম্বার, 236 মাস নাম্বার, দিস ইজ ইউরেনিয়াম, নাথিং বাট। ওকে,
এই মৌলটা থেকে যদি একটা আলফা কণা বাইরে বেরিয়ে যায়, দেন মৌলটার মধ্যে কি চেঞ্জ হচ্ছে, মানে অ্যাটমিক নাম্বার মাস নাম্বারে কি চেঞ্জ হচ্ছে আমরা দেখব। অবশ্যই একটা আলফা কণা বেরোনো মানে দুটো প্রোটন নিয়ে বেরোচ্ছে, তাহলে অ্যাটমিক নাম্বারটা, যেটা ধরো এখানে একটা ওয়াই তৈরি হলো, অ্যাটমিক নাম্বারটা 92 থেকে কমে 90 হয়ে যাবে, এবং মাস নাম্বারটা অবশ্যই 4 মাস নাম্বার নিয়ে বেরোচ্ছে একটা আলফা কণা, তাহলে মাস নাম্বারটা 232 হয়ে যাবে। এটার সাথে আমরা আলফা লিখতে পারি 2 আলফা 4+2 বলা যায় এখানে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। সো এই চেঞ্জ হয় যখন আলফা কণা বাইরে বেরিয়ে যায়। ওকে, এবং তার সাথে সাথে এনার্জি নির্গত হচ্ছে। ক্লিয়ার সবার আশা করি। সো দ্যাট ইজ দ্য থিং, খুব সহজে তোমরা মনে রাখবে যখনই আলফা কণা বেরোয় কোনো একটা পরমাণু থেকে, তখন কি হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে তোমার অ্যাটমিক নাম্বারটা 2 কমে যাচ্ছে এবং মাস নাম্বারটা 4 কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমি বলেছি যে অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়ে যাওয়া মানে সেটা আর ওই মৌল থাকে না, অন্য কোনো মৌলে কনভার্ট হয়ে যায়। এটা ইউরেনিয়াম, ঠিক আছে, এটা অন্য কোনো মৌল থোরিয়ামে কনভার্ট হয়ে গেছে। 90 হচ্ছে থোরিয়ামের অ্যাটমিক নাম্বার, তো ইউরেনিয়াম থেকে হয়ে গেছে কি থোরিয়াম। সো দ্যাটস অল অ্যাবাউট আলফা কণা, যেটা আমাদের জানার দরকার ছিল। নাও ইফ উই টক অ্যাবাউট বিটা কণা, বলেছি যখন আলফা কণা বেরোবে তখন কিন্তু বিটা কণা বেরোবে না, আবার যখন বিটা কণা বেরোবে তখন আলফা কণা বেরোবে না, গামা দুটোর সাথেই বেরোতে পারে। ওকে, এবং গামা কণার কথায় আসি, বিটা কণার কথায় আসি। বিটা কণা ইজ নাথিং বাট ইলেকট্রন। বিটা কণাকে আমরা সেম টু সেম ইলেকট্রনই বলবো। অ্যাকচুয়ালি ইট ইজ ইলেকট্রন। ইলেকট্রন মানে কি স্যার? ইলেকট্রন যেহেতু বলছি, তাই ইলেকট্রনের যা চার্জ হয়, কত চার্জ হয়? ইলেকট্রনের চার্জ হয় -1, তো আমরা এখানে -1 লিখলাম, এবং মাস হচ্ছে ইলেকট্রনের অলমোস্ট 0, আমরা ধরে নিচ্ছি 0। বিটা কণাকেও আমরা ইলেকট্রনই বলবো -1 0, সেম টু সেম। বিটা কণা আর ইলেকট্রনের মধ্যে কোনো তফাৎ নেই। ওকে, তাহলে কোনো একটা পরমাণু থেকে যদি বিটা কণা বেরিয়ে আসে তাহলে কি হয়? যেমন একটা উদাহরণ আমরা যদি নিই তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। ধরো সাপোজ যে XC14 থেকে যখন বিটা কণা বেরিয়ে গেল -1 0, তাহলে কি হয় স্যার? তাহলে যেটা হবে, এইটার অ্যাটমিক নাম্বারটা 1 বেড়ে যাবে। 6 -1 বেরিয়ে গেছে মানে এটা 7 হয়ে যাবে, এবং মাস নাম্বারটা সেম টু সেম থাকবে। অ্যাটমিক নাম্বার 1 বেড়ে যাবে এবং মাস নাম্বারটা সেম টু সেম থেকে যাবে। ওকে, এবারে দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, সেটা হচ্ছে যে এখানে প্রচুর এনার্জি নির্গত হবে, এবং তার সাথে সাথে একটা জিনিস মনে রাখতে হবে, যখনই বিটা কণা বেরোয় এর সাথে আরেকটা কণা বেরোয়, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যান্টি নিউট্রিনো। অ্যান্টি নিউট্রিনো, এর কোনো চার্জ নেই, নিউট্রিনো বলছি যখন, এর কোনো মাস নেই, এটা হচ্ছে অ্যান্টি পার্টিকেল অফ নিউট্রিনো, নাম হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। মনে রাখতে হবে যখনই বিটা কণা বেরোয় একটা অ্যান্টি নিউট্রিনো ব্যালেন্স করার জন্য দুদিকের এনার্জিটাকে বেরিয়ে আসে। এটা তোমাদের একটুখানি মাথায় রাখো, তাহলেই হবে। ওকে, এরপরে চলে আসি যে এটা বুঝলাম যে বিটা কণা যখনই বেরোয় তখন চার্জ বা অ্যাটমিক নাম্বার 1 বেড়ে যায়, উল্টে কমে যাওয়ার জায়গায় অ্যাটমিক নাম্বার 1 বেড়ে যায় এবং মাস নাম্বারটা সেম টু সেম থাকে। এরপরে চলে আসি গামা। গামা বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অলরেডি আমরা পড়েছি গামা ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এরপরে এদের মধ্যে একটুখানি তুলনা আমরা জেনে নেব, এদের মধ্যে একটু তুলনা আলফা বিটা গামার মধ্যে। প্রথম কথা, আলফা কণা কিন্তু এই তিনটে কণার মধ্যে যে পার্থক্যগুলো আমি বলছি সেই পার্থক্যগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন কিন্তু আসে, প্রায়ই আসে। আমরা দেখবো যে ভুরি ভুরি প্রশ্ন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তাই এই ইনফরমেশন গুলোকে দরকার হলে খাতায় নোট ডাউন করে নেবে। আলফা কণা খুবই ভারী একটা কণা, নাম্বার 1 ভারী, কিন্তু সব থেকে হালকা যদি বলা হয় এখানে আমরা দেখবো হালকা, সব থেকে হালকা কণা, এবং এখানে আমরা দেখবো মাঝারি। ওকে, তাহলে তুলনা করলে আলফা কণা সব থেকে ভারী, গামা কণা সব থেকে হালকা, এবং তার মধ্যে রয়েছে বিটা কণা। এবারে আসি স্পিডের কথায় আসি। গতিবেগ স্লো, ভেরি স্লো। ওকে, অ্যারাউন্ড এর গতিবেগ দেখবো 10⁷ মিটার পার সেকেন্ড, যেখানে গামা রশ্মি আমরা একটু আগেই পড়েছিলাম যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মনে পড়ছে? ভেরি ফাস্ট। আর বিটা কণাটা মাঝামাঝি থাকে, আমরা দেখবো অ্যারাউন্ড
অ্যারাউন্ড 2.5 into 10⁸ মিটার পার সেকেন্ড এর স্পিড বেশি হওয়ার জন্য গামা রশ্মি স্পিড বেশি হওয়ার জন্য এবং এর ফ্রিকোয়েন্সি শক্তিও বেশি থাকে আমরা সবাই জানি, এই জন্য এর ভেদন ক্ষমতা বেশি। এর ভেদন ক্ষমতা, আলফা কণার ভেদন ক্ষমতা তুলনামূলকভাবে ভেদন ক্ষমতা কম। ওকে, এবং এর ভেদন ক্ষমতা হচ্ছে যে মাঝারি। এর ভেদন ক্ষমতা হচ্ছে যে মাঝারি। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার। এই জিনিসগুলো আমাদের একটুখানি মাথায় রাখতে হবে, তাহলে আমাদের মোটামুটি পরীক্ষায় যে প্রশ্নগুলো এখান থেকে আসবে সেগুলো আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এবার একটা প্রশ্ন অনেকেই আমাকে করে থাকে মাঝে মাঝেই যে স্যার পরমাণু নিউক্লিয়াস থেকে যে কণাটা বেরোচ্ছে, একটা আলফা বললেন, একটা বিটা বললেন, কিন্তু বিটাকে আপনি বললেন দিস ইজ ইলেকট্রন, নাথিং বাট বিটা ইজ ইলেকট্রন। এখন প্রশ্ন হলো, ইলেকট্রন তো থাকে বাইরে, নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন, তাহলে এই নিউক্লিয়াস থেকে কি করে ইলেকট্রন বেরোলো? এইটা একটুখানি বুঝে নিই, তাহলে আমাদের মোটামুটি এই জায়গাটা কভার হয়ে যাবে। জেনারেলি কি হয়, যখন আনস্টেবল নিউক্লিয়াস হয় তখন কিছু নিউট্রন ভেতরে প্রোটনে কনভার্ট হয়, কিছু নিউট্রন কি হয়, প্রোটনে কনভার্ট হয়। এবার নিউট্রন যার অ্যাটমিক আমরা চার্জ বলতে পারি 0 এবং যার মাস নাম্বার হচ্ছে 1, তাই না? মাস নাম্বার আমি একটু আগে বললাম না, নিউট্রন প্রোটনের মাস একই। তাহলে এই নিউট্রনটা যদি প্রোটনে কনভার্ট হয়ে যায় তাহলে চার্জ হয়ে যাবে +1 এবং মাস তো 1 থাকবে। কিন্তু এই দেখো দুদিকের যে তোমার প্রোডাক্ট গুলো রয়েছে, দুদিকেরটা কিন্তু ব্যালেন্স নয়, কারণ 0 1 থেকে +1 1 তৈরি হয়েছে, তার মানে আরো একটা জিনিস এখান থেকে তৈরি হবে, সেটা হচ্ছে যার চার্জ হবে -1 এবং এই -1 +1 মিলে আলটিমেটলি 0 হবে এবং তার সাথে সাথে যার মাস হবে 0। তো দ্যাটস ওয়াই যখন নিউট্রন প্রোটনে কনভার্ট হয় তখনই কি হয়, একটা বিটা কণা নির্গত হতে পারে। তার সাথে সাথে বিটা কণা নির্গত হলেই তো আমাদেরকে আমি মনে রাখতে বলেছি অ্যান্টি নিউট্রিনো একটা নির্গত হবে, যার মাস 0, চার্জ 0 এবং তার সাথে সাথে এনার্জি নির্গত হবে। সো দ্যাট ইজ দ্য রিজন, যে কারণের জন্য বিটা কণা আমাদের নিউক্লিয়াস থেকে নির্গত হয়। বিটা কণা অ্যাজ সেম টু সেম ইলেকট্রন আমরা বলবো। ওকে, এন্ড প্রত্যেকটা পার্টিকেলই তোমার অ্যান্টি পার্টিকেলস থাকে, তো মনে রাখতে হবে বিটা কণা বা ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেলস হচ্ছে অ্যান্টিপার্টিকেল মানে কি, যার চার্জটা উল্টো মাসটা সেম। তাহলে বিটা কণার অ্যান্টি পার্টিকেল হচ্ছে পজিট্রন, যার চার্জ হচ্ছে +1 এবং মাস হচ্ছে 0। ঠিক আছে, নিউট্রিনোর অ্যান্টি পার্টিকেল অ্যান্টি নিউট্রিনো, প্রোটনের অ্যান্টি প্রোটন, আমরা এই ধরনের অ্যান্টি প্রোটন বা অ্যান্টি নিউট্রিনো বা পজিট্রন এগুলো সম্পর্কে কোনো একটা ভিডিওতে আমরা ডিটেইলে জানবো। আজকের মতো এখানেই থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য কোশ্চেন নিয়ে।